হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কৃষি ব্যাংক 2012 সালে একটি ইংরেজি অনুচ্ছেদ দেওয়া হয়েছিল, যেটাকে বাংলাতে ট্রান্সলেশন করতে হবে। তো এই ধরনের বাক্য আপনি অহরহ পাবেন, মিনিমাম একদম সর্বনিম্ন হলো আপনি 60 থেকে 70% এই ধরনের বাক্য পাবেন, যেগুলা আপনাকে বলা হবে, আপনাকে করতে বলা হবে যে ইংরেজি থেকে বাংলা রূপান্তরিত করেন। তো এই ধরনের বাক্য যখন আপনাকে দেওয়া হবে, আপনি খুব সহজেই কিন্তু অনুবাদ করতে পারবেন, কিন্তু অনেকে দেখা যায় অনুবাদ করতে পারে না, যার ফলে অনেক বেশি সমস্যা হয়। তো চলুন আমরা আপনাকে একটি টেকনিক দেখিয়ে দিই। এই ধরনের বাক্য আপনি যখন পাবেন তখন এই সিস্টেমে আগাবেন, তাহলে ইনশাল্লাহ আপনার অনুবাদটা খুবই ভালো হবে। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। আপনাকে যখন ইংরেজি বাক্য দেওয়া হবে, তখন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি ইংরেজি বাক্যটিকে ভালোভাবে পড়ে ফেলা। ভালোভাবে পড়ে আপনার প্রথম কাজ হচ্ছে সিকোয়েন্সটা বের করা। এখানে অ্যাকচুয়ালি সিকোয়েন্স মানে কি? সিকোয়েন্স মানে আমি বুঝাচ্ছি যে সাবজেক্ট কোন জায়গায় আছে, ভার্ব কোন জায়গায় আছে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ফ্রেজ, ক্লজ, কনজাংশন, এগুলো কোন কোন জায়গায় বসানো হয়েছে, ওই সিকোয়েন্সটা আপনার থেকে নির্ধারণ করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা পড়ি, তো এরপর আমরা নির্ধারণ করব কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা প্রিপোজিশন, ফ্রেজ ইত্যাদি। এখানে লেখা আছে a lack of awareness has created a narrow perception on the CSR among the business houses in the country. আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে CSR, এটা ফুল ফর্ম হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন তারা অনেক খুব ভালোভাবে বুঝবেন যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা কি। আচ্ছা, যাই হোক, আমরা তো এখানে পড়লাম, পরে দেখতে পাচ্ছি যে এখানে হ্যাজ ক্রিয়েটেড লেখা আছে, তার মানে এটা হচ্ছে আমার ভার্ব। ওকে, তো ভার্বের আগে যা থাকে তাই তো সাবজেক্ট ইংরেজিতে, তার মানে a lack of awareness এই পুরাটাই হচ্ছে আমার সাবজেক্ট, আর হ্যাজ ক্রিয়েটেড এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে আমি দাগিয়ে নিচ্ছি, এখানে এটা হচ্ছে আমার পুরাটা সাবজেক্ট, আর হ্যাজ ক্রিয়েটেড এটা হচ্ছে আমার ভার্ব। ওকে, আচ্ছা, এরপর ভার্ব থেকে শুরু করে প্রিপোজিশন পর্যন্ত মাঝখানে যাই থাকে এটা হয় অ্যাডভার্ব হবে, না হয় আপনার অবজেক্ট হবে। তো এখানে দেখুন আমার ভার্বের পর কি লেখা আছে, a narrow perception। তো এটা তো অ্যাডভার্ব না, তাই না? এটা কি অবজেক্ট। আপনি তাছাড়া অবজেক্ট বের করার নিয়ম আমরা সবাই জানি, ভার্বকে, ট্রানজিটিভ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ওইটা হচ্ছে আমার অবজেক্ট। দেখেন আপনি প্রশ্ন করেন ভার্বকে হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? উত্তর আসবে a narrow perception, একটি সংকীর্ণ ধারণা সৃষ্টি করেছে। দ্যাট মিন্স a narrow perception, এটা হচ্ছে আমার কি অবজেক্ট। আচ্ছা, তো এই পুরাটাই হচ্ছে আমার কি অবজেক্ট। আমি এখানে লিখে রাখলাম ছোট্ট করে। তো বন্ধুরা, আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু এরপর আমরা দেখতে পাচ্ছি কিছু বাড়তি অংশ দেওয়া আছে, এখানে কিছু শব্দগুচ্ছ, ফ্রেজেস দেওয়া আছে। এগুলা কি আসলে? তাহলে আমরা একটু পরে, এগুলা কি প্রিপোজিশনাল ফ্রেজে আছে নাকি ক্লজের মাধ্যমে আছে? আমরা সবাই জানি যে বাক্য বড় করতে দুইটি জিনিস, গ্রামারের দুইটি ব্যাপার খুবই খুবই আপনার দরকার হয়। একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর একটা হচ্ছে ক্লজ। তো এই দুইটি দিয়ে আসলে বাক্যকে বড় করা হয়। তো এখন আমরা দেখবো এখানে কি আদৌ ক্লজের খেলা আছে নাকি প্রিপোজিশনাল ফ্রেজের খেলা আছে। আচ্ছা, এখানে আমরা যখন পড়ছি বাড়তি অংশ অন দি CSR among the business houses in the country, দ্যাট মিন্স এখানে কিন্তু প্রিপোজিশন দেওয়া আছে। দেখুন এখানে অন প্রিপোজিশন দেওয়া আছে, এরপর দুইটি শব্দ দেওয়া আছে, তার মানে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ তো আমরা সবাই জানি, প্রিপোজিশন প্লাস নাউন, এই দুইটিকে এক করলে আমাদের কি হয়, প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়। আপনি চাইলে নাউনকে মডিফাই করে নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনার আনতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানেও যখন পরবর্তী আসতেছি অ্যামাং, এটাও কিন্তু প্রিপোজিশন, এরপর কিছু শব্দ দেওয়া আছে, তার মানে এখানেও প্রিপোজিশন ফ্রেজ অ্যাড করা হয়েছে। এরপর যখন আমরা সর্বশেষ আসছি, এখানেও প্রিপোজিশন ইন আছে, এরপর আমার কি দেওয়া আছে, কান্ট্রি, একটা নাউন দেওয়া আছে। দ্যাট মিন্স আমার এখানে যে বাড়তি অংশটা দেখছেন, এখানে যে বাড়তি অংশ দেখছেন অন থেকে শুরু করে কান্ট্রি পর্যন্ত, এই পুরাটাই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, তো বন্ধুরা এখানে আমরা কি পেলাম? প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং প্রিপোজিশনাল ফ্রেজ পেলাম, অর্থাৎ চারটা জিনিস এখানে গ্র্যাজুয়ালি বসানো হয়েছে, সিরিয়াল বাই সিরিয়াল বসানো হয়েছে, এরপর আমার বাক্যটিকে তৈরি করা হয়েছে। তো এই ধরনের সিকোয়েন্স যখন আপনি দেখবেন তখন আপনি কিভাবে বাংলায় অনুবাদ করবেন সেটা দেখার আগে আমি আপনাকে একটি উদাহরণ মনে করে দিতে চাই, কারণ এই উদাহরণের সাথে
কারণ এই উদাহরণের সাথে এই উদাহরণটাও অনেক বেশি মিল আছে। আপনি দেখেন, এখন আমি এই উদাহরণটি দেখাবো। এই উদাহরণটি যদি আপনি দেখলে বুঝতে পারবেন আসলে কি সহজ যে আমাদের অনুবাদ করা। অনুবাদ আমরা নাম্বার পাই না আসলে কয়েকটা টেকনিকের কারণে। আচ্ছা, তাহলে চলুন আমি আপনাকে একটি অনুবাদ উদাহরণ দিচ্ছি। সে বিখ্যাত একটি উদাহরণ, সেটা কি? আই ইট মিট। আচ্ছা, তাহলে এখানে কি লিখলাম? আই ইট মিট, আমি মাংস খাই বাংলা, এটা তো আমরা সবাই জানি। তাহলে এখানে বাক্যটিকে কিভাবে তৈরি করা হয়েছে আমি যদি এখানে লিখে রাখি, প্রথম আমি সাবজেক্ট এনেছি, এরপর ভার্ব এনেছি, এরপর অবজেক্ট এনেছি, তাই না? তাহলে প্রথম আমি সাবজেক্ট এনেছি, ভার্ব এনেছি, এরপর আমি অবজেক্ট এনেছি। আচ্ছা, এখন আমি যদি এটাকে বাংলা অনুবাদ করি তাহলে কি করি? আমি সাবজেক্টটাকে ঠিক রাখি, আই মানে আমি, এরপর আমি অবজেক্টটাকে আগে নিয়ে আসি, মাংস, মাংস, ইট মানে হচ্ছে খাই। দ্যাট মিন্স আমি যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ধরনের সিকোয়েন্স, ইংরেজিতে এই ধরনের যখন সিকোয়েন্স আমরা পাই, তখন আমরা বাংলা অনুবাদ করার সময় আমরা প্রথমে সাবজেক্টটাকে ঠিক রাখি, এরপর এখানে যে অবজেক্টটা আছে, ওইটাকে আমরা সাবজেক্টের পরে বসাই, এরপর অবজেক্টটাকে আমরা সাবজেক্টের পরে বসাই। আর যেটা ভার্ব, ইংরেজি বাক্যে যেটা ভার্ব থাকে, এটা বাংলা বাক্যে সবার শেষে চলে যায়, অর্থাৎ আমরা ভার্বটা সবার শেষে বসাই। ওকে, আচ্ছা, তো বন্ধুরা এখানে একটু ভালোভাবে খেয়াল করুন। আমি ইংরেজি বাক্য লিখেছি আই ইট মিট, আমি মাংস খাই, বাংলাতে হচ্ছে আমি মাংস খাই। এখানে ইংরেজি সিকোয়েন্সটা কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এতটুকু তো আমরা বুঝি, ঠিক আছে? যখন আমরা এটাকে বাংলা অনুবাদ করছি তখন কি করছি? আমি প্রথম সাবজেক্টটাকে ঠিক রাখলাম, এরপর ইংরেজি বাক্যে যেটা অবজেক্ট এটাকে আমি সাবজেক্টের পরে বসালাম বাংলায়, এরপর যেটা ভার্ব এটাকে বাংলা সবার শেষে বসিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে আমার সিকোয়েন্সটা কি দাঁড়াচ্ছে? ইংরেজিতে যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে, আমি যখন বাংলাতে রূপান্তরিত করব তখন আমার থেকে কি করতে হবে? সাবজেক্ট অবজেক্ট ভার্ব এই সিকোয়েন্সে আমার অনুবাদ করতে হবে, বাংলা করতে হবে। তাহলে আমার বাংলাটা শ্রুতিমধুর হবে এবং গ্রহণযোগ্যতা পাবে, ঠিক আছে? তো এই তো কোনো সহজ জিনিস, কিন্তু আমি যদি এটা বাক্যটি কি বাড়াই, বাক্যটিকে যদি বড় করে দিই প্রিপজিশনাল ফ্রেজের সাহায্যে, তাহলে কিরকম দাঁড়ায়? দেখুন আমি এখানে বাক্যটি বড় করছি প্রিপজিশনাল ফ্রেজের সাহায্যে। আই ইট মিট উইথ রাইস, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমার বাড়তি অংশ। এখানে অবজেক্টের পর আমি কি আনলাম? প্রিপজিশনাল ফ্রেজ আনলাম। এখানে বাক্যের সিকোয়েন্সটা কি দাঁড়ালো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবার প্রিপজিশনাল ফ্রেজ। আমি এখানে লিখে রাখছি সিকোয়েন্সটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপজিশনাল ফ্রেজ। যখন আমি এই ধরনের বাক্য দেখব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপজিশনাল ফ্রেজ, তখন আমি অনুবাদ কিভাবে করব? অনুবাদ করব সেটা হচ্ছে আমি যে শেষে যে প্রিপজিশনাল ফ্রেজটা লিখেছি সেটাকে আমি আগে অনুবাদ করে ফেলবো, অর্থাৎ এখানে যে প্রিপজিশনাল ফ্রেজটা আছে ওইটাকে আমি আগে অনুবাদ করব, এরপর আমি সাবজেক্টটাকে অনুবাদ করব, এরপর অবজেক্ট, এরপর সবার শেষে ভার্ব অনুবাদ করব, ঠিক আছে? জিনিসটা একটু ভালোভাবে বুঝুন। এখানে আমি বাক্য দেখেছি, সিকোয়েন্স কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপজিশনাল ফ্রেজ। এখন আমি অনুবাদ করব কিভাবে? আগে প্রিপজিশনাল ফ্রেজটাকে আমার অনুবাদ করে ফেলতে হবে, ঠিক আছে? এখন প্রিপজিশনাল ফ্রেজ কি? উইথ রাইস। বা ইংরেজিতে যখন আপনি প্রিপজিশন পর শব্দগুলো দেখবেন তখন আপনি বাংলা রূপান্তর করার সময় পিছন থেকে অনুবাদ করবেন। এটা আমরা সবাই জানি যে একটা উদাহরণ, যে দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, এটা আমি বাংলা অনুবাদ কি করব? বাংলাদেশের সভাপতি বা বাংলাদেশের প্রেসিডেন্ট। দেখুন আমি কিন্তু পিছন থেকে অনুবাদ করছি। তদ্রূপ আমার থেকে যখন প্রিপজিশন যুক্ত কোনো নাউন থাকবে বা প্রিপজিশন ফ্রেজ থাকবে তখন আমার পিছন থেকে অনুবাদ করতে হবে। অর্থাৎ আমি যখন এটাকে অনুবাদ করব তখন আমার সর্বপ্রথম পিছন থেকে অনুবাদ করতে হবে, প্রথমে রাইসটাকে অনুবাদ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, রাইস মানে কি? ভাত। উইথ মানে কি? সাথে। আচ্ছা, এরপর আমার কি অনুবাদ করতে হবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? আই, তাহলে আই মানে কি? আমি। ওকে, এবার আমার কি অনুবাদ করতে হবে? অবজেক্ট। এখানে অবজেক্ট কি? মিট মানে মাংস, এখানে লিখলাম মাংস। এবার আমার কি অনুবাদ করতে হবে? সবার শেষে ভার্ব কি? ইট মানে হচ্ছে খাই। এবার দেখেন আপনার ইংরেজি বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপজিশন ফ্রেজ
যখন ছিল তখন এটাকে আমি ইংরেজি বাংলাতে অনুবাদ করছি। প্রিপজিশন ফ্রেজকে আগে, এরপর সাবজেক্ট, এরপর অবজেক্ট, এরপর ভার্ব। এখানে দেখুন আমি কি লিখলাম, ভাত সাথে আমি মাংস খাই। এখানে আমার কি করতে হবে, কিছু জিনিস সংযোজন করতে হবে। যখন আমরা ইংরেজি থেকে বাংলায় আসবো তখন আমার এক্সট্রা করে কিছু সংযোজন, কিছু বিয়োজন দরকার হয়। যেমন আমি যদি আপনাকে উদাহরণ বলি যে আই এম আ স্টুডেন্ট, এটা বাংলা কি হবে? আপনি হয়তো খুব দ্রুত বলে দিবেন আমি একজন ছাত্র। দেখুন এখানে সবকিছুর অনুবাদ হলো এম। এম এর কোনো কিন্তু বাংলা অনুবাদ হয়নি। এম অর্থ হচ্ছে হয়, আমি হই একজন ছাত্র। এখানে আমরা হয় শব্দটা কিন্তু ইউজ করি না, এটাকে আমরা বাদ দিয়ে দিই, বিয়োজন করি, ঠিক আছে? অর্থাৎ আমরা যখন অনুবাদ করব, অনুবাদ করার জন্য আমাদের কিছু জিনিস সংযোজন লাগবে আর কিছু জিনিস বিয়োজন লাগবে। এখানে দেখুন বাত সাথে তো হয় না, আমি এক্সট্রা করে সংযোজন করলাম এর, বাতের। অর্থাৎ দেখুন আমি যদি এবার পড়ি তাহলে আমার বাক্যটা শুনতে পড়তে ভালো লাগবে। ভাতের সাথে আমি মাংস খাই, তাহলে আমার বাক্যটা শুনতে ভালো লাগছে না? এটা হচ্ছে আমার মূল অনুবাদ। ওকে, তো আমি আপনাকে এই জিনিসটা কেন দেখালাম, এই জিনিসটা দেখিয়েছি, এটা যে ধরনের সিকোয়েন্স আছে ঠিক সেম সিকোয়েন্স কিন্তু এখানেও আছে। কিরকম, এখানে সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, এরপর প্রিপজিশন ফ্রেজ দেওয়া আছে। অর্থাৎ এই সেন্টেন্স যেরকম সেম সিকোয়েন্স কিন্তু এখানেও এরকম। তাহলে আমরা যখন এই সেন্টেন্সটাকে আমরা কি করব, অনুবাদ করব, তখন অনুবাদ করার জন্য সর্বপ্রথম কি অনুবাদ করতে হবে, প্রিপজিশনাল ফ্রেজটাকে আমার অনুবাদ করতে হবে, এরপর সাবজেক্ট অনুবাদ করতে হবে, এরপর অবজেক্ট, এরপর ভার্ব। ঠিক আছে, সিকোয়েন্সটা মনে রাখবেন। আপনি যখন ইংরেজি বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং প্রিপজিশনাল ফ্রেজ দেখবেন তখন আপনি ইংরেজিতে বাংলাতে অনুবাদ করার জন্য প্রথমে প্রিপজিশনাল ফ্রেজকে অনুবাদ করবেন, এরপর সাবজেক্ট, এরপর অবজেক্ট, এরপর ভার্বকে অনুবাদ করে দিবেন। তাহলে আমার অনুবাদটা শ্রুতিমধুর হবে, দেখতে ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে। ওকে, তাহলে চলেন আমরা এবার অনুবাদে, মূল অনুবাদে ফিরে আসি। তো বন্ধুরা চলুন আমরা সুবিধা হওয়ার কারণে আমরা সিকোয়েন্সটা লিখে রাখি। এখানে ইংরেজিতে আমার সিকোয়েন্স, এটা ইংরেজিতে আমার সিকোয়েন্সটা কি, এখানে প্রথম সাবজেক্ট দেওয়া আছে, এরপর ভার্ব, এরপর অবজেক্ট, ঠিক আছে? এরপর আমার কি দেওয়া আছে, প্রিপজিশনাল ফ্রেজ। পুরো বাক্যটা এরকম, ঠিক আছে? আর আমি বাংলাতে কিভাবে রূপান্তর করব, বাংলা কিভাবে করব, প্রথম প্রিপজিশনাল ফ্রেজটাকে সবার আগে অনুবাদ করব, ঠিক আছে? এরপর আমি সাবজেক্টটাকে অনুবাদ করব, এরপর অবজেক্ট, এরপর সবার শেষে ভার্বটা অনুবাদ করব, ঠিক আছে? সিকোয়েন্সটা অবশ্যই আপনার থেকে মাথায় মনে রাখতে হবে। তো এখন আমরা যেহেতু বাংলায় আছি তাহলে আমার থেকে কি করতে হবে, প্রিপজিশনাল ফ্রেজটাকে অনুবাদ করতে হবে। প্রিপজিশনাল ফ্রেজ এখান থেকে নিয়ে এতটুকু, হ্যাঁ? তো প্রিপজিশনাল ফ্রেজ আমরা কিভাবে অনুবাদ করব, পিছন থেকে। এখানে প্রথমে আমার কি লেখা আছে, কান্ট্রি। ওকে, কান্ট্রি, দি কান্ট্রি। তাহলে আমি বাংলা কি হবে, কান্ট্রি, দেশ। এটার আগে কি লেখা আছে, ইন। তো ইন বা এট প্রিপজিশন থাকলে আমাদের কি লিখতে হবে, এ লিখতে হবে, এ বা অ লিখতে হবে। আমার একটি প্রিপজিশন নিয়ে ভিডিও আছে প্রায় 40 মিনিটের মতো, ট্রান্সলেশন প্লাস প্রিপজিশন। এটা অবশ্যই আপনার থেকে দেখে ফেলতে হবে অনুবাদ করার জন্য, ঠিক আছে? তো আপনার যখন প্রিপজিশন হিসেবে ইন বা এট দেখবেন তখন আপনি বাংলা করবেন এ বা অ দিয়ে। ওকে, তো এখানে আমার তো ইন দি কান্ট্রি আছে, পিছন থেকে অনুবাদ করলে কি হবে, দেশ এ। এখানে ইনের কারণে আমি একাট দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এটার আমার অনুবাদ শেষ। এবার আমার অনুবাদ করতে হবে কি, এগুলা। এখানে কি লেখা আছে, অ্যামাং দি বিজনেস হাউসেস। এখানে প্রিপজিশনের পর সিরিয়ালি আমার তিনটি আমার শব্দ আছে। প্রথমে আমার এই তিনটি শব্দকে অনুবাদ করতে হবে, এরপর আমার অ্যামাংটাকে অনুবাদ করতে হবে, ঠিক আছে? এখানে আমি কেন সিরিয়ালি করছি, কারণ আমার এখানে কোনো প্রিপজিশন নাই। দেখুন এখানে অ্যামাং প্রিপজিশন আর ইন প্রিপজিশন, এই দুইটার মাঝখানে সিরিয়ালি যে রকম শব্দ আছে আমার থেকে এগুলা সিরিয়ালি অনুবাদ করে দিতে হবে। ওকে, তাহলে প্রথমে আমার অনুবাদ করতে হবে দি বিজনেস, এরপর হাউস। দি বিজনেস এর বাংলা কি, ব্যবসায়ী, ঠিক আছে? যেহেতু এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার হাউসেস এর মানে কি, প্রতিষ্ঠান সমূহ, প্রতিষ্ঠান সমূহ। এবার অ্যামাং মানে কি, মধ্যে। এটা তো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, যাই হোক, আমার এগুলা শেষ। এবার আছে প্রিপজিশন ফ্রেজ হিসেবে এটা। এখানে কি লেখা আছে, অন দি সিএসআর। প্রথমে আমার এখানে দি সিএসআর টাকে অনুবাদ করতে হবে, এরপর আমার প্রিপজিশনটাকে অনুবাদ করতে হবে, ঠিক আছে? তো সিএসআর এর বাংলা কি, সি মানে হচ্ছে কর্পোরেট, এস মানে হচ্ছে সোশ্যাল মানে সামাজিক, আর এস মানে হচ্ছে রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। তাহলে আমি এখানে লিখছি কর্পোরেট, এস মানে হচ্ছে সামাজিক, আর আর মানে হচ্ছে রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। ওকে,
আচ্ছা, এটা তো অনুবাদ শেষ। এবার আমার অনুবাদ কি করতে হবে? অন। অনের অর্থ কি? আমরা সবাই হয়তো জানি যে অনের একটি গতানুগতিক একটি বাংলা অর্থ আছে, সেটা হচ্ছে উপরে। কোনো কিছু উপরে বোঝাতে আসলে অন ব্যবহৃত হয়, কিন্তু না, আসলে আমি অনের ব্যবহারটা দেখেছি। অনের প্রায় 22টি আপনার ব্যবহার রয়েছে অনের। তার মধ্যে একটি হচ্ছে প্রতি বা দিক বুঝাতে। টু যেরকম ব্যবহার হয়, অনের বাংলা অর্থটাও অনেকটা এরকম হয়। অনের বাংলা অর্থ হিসেবে আমরা প্রতি বা দিক বুঝাতে আমরা অনটা ব্যবহার করতে পারি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে একজন বিসিএস ক্যাডারের বই থেকে আমি দেখাচ্ছি। এখানে 3 নাম্বারটা দেখেন আপনারা, যেখানে অনের বাংলা অর্থ করা হয়েছে প্রতি বা দিক। ওকে, আমার থেকে এখানে অনের বাংলা অর্থটাও আমি ওইটা নিচ্ছি যাতে আমার বাক্যটা মিলে। তাহলে অনের বাংলা অর্থ কি নিচ্ছি? আমি প্রতি নিচ্ছি। ওকে, আচ্ছা, তো আমার এখানে প্রিপজিশনাল ফ্রেজের কাজ শেষ। এবার আমার কি অনুবাদ করতে হবে? আমার প্রিপজিশনের কাজ শেষ। এবার আমার অনুবাদ করতে হবে সাবজেক্টকে। সাবজেক্ট কি? a lack of awareness। এখানেও প্রিপজিশন যুক্ত আছে। তাহলে আমার প্রথমে অ্যাওয়ারনেসটাকে অনুবাদ করতে হবে, অফটাকে অনুবাদ করতে হবে, এরপর a lackটাকে অনুবাদ করতে হবে। তো অ্যাওয়ারনেস এর বাংলা অর্থ তো আমরা সবাই জানি। অ্যাওয়ারনেস এর অর্থ কি? সচেতনতা। হ্যাঁ, নাউন, সচেতনতা, সচেতনতা। অফের বাংলা কি? এর। তাহলে আমি যদি এর বা র আমি যদি একসাথে লিখে দিই, তাহলে এখানে রটা একসাথে যদি লিখে দিই তাহলে ভালো হয়, সচেতনতা। এরপর অ্যালাক মানে কি? অভাব। ওকে, তাহলে আমার সাবজেক্টের অনুবাদ করা শেষ। এবার আমার অবজেক্টটার কি করতে হবে? অনুবাদ করতে হবে। এখানে দেখুন অবজেক্ট কি লেখা আছে? a narrow perception। এখানে মাঝখানে কোনো প্রিপজিশন নেই, এই জন্য আমি গ্র্যাজুয়ালি অনুবাদ করব। প্রথমে a, এরপর ন্যারো, এরপর পারসেপশন। ঠিক আছে, যখন ব্যক্তির সাথে বসবে তখন এটার অর্থ হবে একজন। যখন বস্তুর সাথে বসবে তখন এটার বাংলা অর্থ হবে একটি। এই জিনিসটা মনে রাখবেন, অনেকে ভুল করে। তো প্রথমে আমার অনুবাদ করতে হয়। মানে হচ্ছে একটি, ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, পারসেপশন মানে হচ্ছে ধারণা। ওকে, আচ্ছা, এবার আমার বাকি কি আছে? ভার্ব। ভার্ব কি আছে? হ্যাজ ক্রিয়েটেড। তো যখন আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আপনি বাংলা অনুবাদ করবেন তখন অবশ্যই আপনার এচ শব্দটা আসতে হবে। এখানে আমার টেন্সের একটা ক্লাস আছে, আমি 10টা টেন্সের বাংলা অর্থ করিয়ে দিয়েছি, কিভাবে আপনি বাংলা অর্থ দেখে আপনি অনুবাদ করবেন। এই জিনিসটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আপনি টেন্সের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। আপনার থেকে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি করতে অনেক বেশি সুবিধা হবে। ওকে, তাহলে হ্যাজ ক্রিয়েটেড এর বাংলা কি হবে? সৃষ্টি করেছে। করেছে। দেখুন, আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে একটা উদাহরণ দিই, হি গোজ, প্রেজেন্ট ইনডিফিনিট, সে যায়। যদি কন্টিনিউয়াস আসি, হি ইজ গোয়িং, সে যাচ্ছে। যদি আমি পারফেক্টে যাই, হি হ্যাজ গন, সে গিয়েছে। সে গিয়েছে। দেখুন এখানে এচ শব্দটা আছে গিয়ের মধ্যে, গিয়েছের মধ্যে এচ শব্দটা আছে। আপনারা সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি আমার টেন্সের ক্লাসটা দেখে নেন। ঠিক আছে, আচ্ছা, তো হ্যাজ ক্রিয়েটেড মানে কি? সৃষ্টি করেছে। হি হ্যাজ গন, আমি যদি উদাহরণটা দেখি, হি হ্যাজ গন, সে গিয়েছে। আর যদি এখানে লেখা আছে হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে। ওকে, তাহলে হ্যাজ ক্রিয়েটেড এর বাংলা কি করছে? আমি সৃষ্টি করেছে। তো এখন তো আমার অনুবাদ করা শেষ। তো ইংরেজিটাকে যখন আপনি বাংলা অনুবাদ করবেন তখন আমি একটা কথা বলেছি, আপনার থেকে অবশ্যই সংযোজন বা বিয়োজনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। কেন সংযোজন বিয়োজন করি? যাতে আমার অনুবাদটা পড়তে, দেখতে, শুনতে যাতে ভালো লাগে। ওকে, আপনি ডাইরেক্ট যদি করেন আপনার অনেক জিনিস হবে না। ওকে, তাহলে আমাদের এখানে একটু পড়ে দেখি যে আমাদের কোনো জিনিস সংযোজন করতে হবে নাকি বিয়োজন করতে হবে। দেখুন এখানে লেখা আছে কি? দেশে ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ। এখানে কি দেশে ব্যবসায়িক লিখবো নাকি দেশের ব্যবসায়িক লিখবো? তাহলে এখানে আমি একটা এক্সট্রা করে সংযোজন করছি র। দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ মধ্যে, সমূহের মধ্যে নাকি সমূহের মধ্যে? তাহলে আমি এখানে এক্সট্রা করে এর অ্যাড করছি, সমূহের মধ্যে। কর্পোরেট সামাজিক দায়িত্ব প্রতি, দায়িত্ব প্রতি নাকি দায়িত্বের প্রতি? আমি এখানে অ্যাড করছি এর। সচেতনতার অভাব একটি সংকীর্ণ ধারণা সৃষ্টি করেছে। আর কোনো সংযোজন বা বিয়োজন নেই। এর আপনি দেখেন, আমি যদি আপনাকে পড়ে শোনাই তাহলে দেখবেন যে আপনার অনুবাদটা খুবই শ্রুতিমধুর হচ্ছে। সৌন্দর্যতার খাতিরে আমি এগুলো মুছে দিচ্ছি। আমার এখানে ইংরেজি বাক্যের মধ্যে লেখা আছে a lack of awareness has created a narrow
perception on the CSR among the business houses in the country. ওকে, আচ্ছা, তো আমার ইংরেজি বাক্যটা কিরকম ছিল আমি আর একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইংরেজি বাক্য ছিল প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর অবজেক্ট ছিল, এরপর প্রিপোজিশনাল ফ্রেজ ছিল। আর আমি যখন বাংলায় করছি তখন প্রিপোজিশনাল ফ্রেজটাকে আগে অনুবাদ করেছি, এরপর সাবজেক্ট অনুবাদ করেছি, এরপর অবজেক্ট, এরপর সবার শেষে ভার্ব। এবার আমি যদি পড়ি, দেখুন, দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহের মধ্যে কর্পোরেট সামাজিক দায়িত্বের প্রতি সচেতনতার অভাব একটি সংকীর্ণ ধারণা সৃষ্টি করেছে। এবার আপনাদেরকে পরে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলো, ঠিক আছে। তো বন্ধুরা, যখন আপনাকে এই ধরনের সিকোয়েন্স দিবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশনাল ফ্রেজ, এরপর আপনি অনুবাদ করবেন আগে প্রিপোজিশনাল ফ্রেজ, সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। আমি এই কথাটা বারবার বলছি কারণ এই ধরনের বাক্য ভাই আপনি এবং বোন অহরহ পাবেন, এই ধরনের বাক্য আপনি অহরহ পাবেন। এই সিকোয়েন্সটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি অনুবাদে ভালো মার্কস পাবেন। দেখেন এখানে কোনো আহমরি কোনো ইংরেজি শব্দ ইউজ করে নাই, যার কারণে আপনার অনেক বেশি সমস্যা হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। এরকম আরো একটি টেকনিক রয়েছে বাংলা কিভাবে করবেন, এটা যদি আমি আপনাকে দেখিয়ে দিই, ইনশাল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি মিনিমাম 95% থেকে 98% মার্কস তুলতে পারবেন। 50 পেতে পারেন, কিন্তু আপনি 95 থেকে 98% আপনি মার্কস পাবেন। ওকে, আসলে পৃথিবীতে কোনো কিছুই কিন্তু কঠিন না, সবকিছু কিন্তু কৌশলের উপর ডিপেন্ড করে। আপনি যদি কৌশল শিখে যান তাহলে আপনি খুব ভালো করবেন, আদারওয়াইজ অনেক বেশি কষ্ট হবে। সো সবাইকে ধন্যবাদ। কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে।